ময়মনসিংহ বাংলাদেশের এক প্রাচীন শহর, যেখানে ব্রহ্মপুত্র নদী বইছে ইতিহাস হয়ে, যেখানে জন্ম নিয়েছে সাহিত্য, সঙ্গীত আর শিক্ষা আন্দোলন। এই শহর শুধু জমিদার বাড়ি নয় কিংবা কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বরং তার গর্ভ, তার প্রাণ, তার মানুষ আর সংস্কৃতির জন্যই পরিচিত। শহরটা যতটা শান্ত ততটাই বর্ণিল। দেশের প্রতিটি আনাচে কানাচে ঘুরে বেড়ার আকাঙ্ক্ষা নিয়েই শুরু করেছি জেলাভিত্তিক ভ্রমণের। তাই আপনার জেলার ভিডিও সবার আগে দেখতে কমেন্ট করে জানিয়ে দিন। জেলাভিত্তিক ভ্রমণের দ্বিতীয় জেলা হিসেবে বেছে নিয়েছি ময়মনসিংহকে। 40 ডিগ্রি গরমেও ঘুরে বেরিয়েছি ময়মনসিংহ শহরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটে থাকা সব বিখ্যাত জায়গা। বর্ণিলভাবে তুলে ধরেছি ময়মনসিংহের সব ইতিহাস, ঐতিহ্য। সেই সাথে ঢাকা থেকে কিভাবে একদিনে ময়মনসিংহ ঘুরতে পারেন তার সম্পূর্ণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার আজকের যাত্রা শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। ঢাকা থেকে তিস্তা এক্সপ্রেস ট্রেন ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও বিমানবন্দর স্টেশন এবং গাজীপুরের জয়দুতপুর থেকেও ট্রেনটিতে উঠতে পারেন। বাসে যেতে চাইলে গুলিস্তান থেকে ময়মনসিংহের বাস পাওয়া যায়, সেখান থেকেও যেতে পারেন। তবে আমি ট্রেনকেই বেছে নিয়েছি। শ্রেণীভেদে ট্রেনের টিকিটের মূল্য 120 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত হয়ে থাকে। ঢাকা থেকে যেতে সময় লাগবে 3 ঘন্টা। যাত্রাপথে গোপুরগাঁয়ে কিছু সময়ের জন্য বিরতি নিয়ে পৌঁছে যায় ময়মনসিংহে। আসসালামু আলাইকুম, শুভ দুপুর ময়মনসিংহ। কেমন আছেন সবাই? তো আমি জার্নি শুরু করেছিলাম ঢাকা থেকে, আর এখন এসে পৌঁছাইছি ময়মনসিংহে। প্রায় 3 ঘন্টা জার্নি শেষে আমি কিন্তু এই ময়মনসিংহে এসে পৌঁছাইছি। তো আজকে আমি সারাদিন এই ময়মনসিংহ থাকবো এবং ময়মনসিংহে যে দর্শনীয় স্থান আছে সেগুলো ঘুরবো। তো লেটস গো। একটা রিক্সা নিয়ে শশীলসের উদ্দেশ্যে রওনা দিলাম। রেল স্টেশন থেকে শশীলস পর্যন্ত ভাড়া লাগলো মাত্র 30 টাকা। ময়মনসিংহে এসেছি আর ময়মনসিংহের ইতিহাস না জানি তাহলে কি হয়? তাই শশীলস যেতে যেতে ময়মনসিংহের ইতিহাস জেনে নেওয়া যাক। ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে। মূলত ময়মনসিংহ অঞ্চল প্রাচীনকাল থেকে জনবসতিপূর্ণ ছিল। অনেকের মতে এটি কামরূপ ও কামতা রাজ্যের অংশ ছিল। ব্রহ্মপুত্র নদী নির্ভর এই অঞ্চলের কৃষিকাজ, বাণিজ্য ও সংস্কৃতির জন্য বেশ পরিচিত। 1300 থেকে 17 শতাব্দীর সময় কিছু জমিদার পরিবার যেমন মুক্তাগাছার জমিদার, গৌরীপুর এবং আলীগাঁও জমিদারদের উত্থান ঘটে। এরপর মুসলিম সুফি সাধকদের প্রভাবে এই অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে। 1 মে 1787 খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা গঠিত হয়। আর 2015 সালের 14 সেপ্টেম্বর ময়মনসিংহ বাংলাদেশের 8ম বিভাগ হিসাবে ঘোষণা পায়। বর্তমানে শিক্ষা, সংস্কৃতি, কৃষি ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ একটি শহর। বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় BAU দেশের অন্যতম প্রধান শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান এই ময়মনসিংহে অবস্থিত। তো রিক্সা থেকে নেমেই রাস্তার পাশেই শশী লজের গেট চোখে পড়বে। শশী লজে প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা করে। 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। শশী লজে পা রেখে হারিয়ে গেলাম ইতিহাসের এক অধ্যায়ে। 1800 শতাব্দীর শেষ দিকে ময়মনসিংহ ছিল এক জমিদার শাসিত এলাকা। এখানে রাজত্ব করতেন মহারাজা সুকান্ত আচার্য চৌধুরী। তিনি ছিলেন খুবই ধনী ও রুচিশীল জমিদার। তিনি তার পালিত কন্যা শশীর নামে এই রাজপ্রাসাদটি নির্মাণ করেন, আর সেখান থেকেই এই প্রাসাদের নাম হয়ে যায় শশী লজ। শুধু বসবাসের জন্যই নয়, অতিথি ও ব্রিটিশ কর্মকর্তাদের জন্য এটি ব্যবহার হতো। এই প্রাসাদটি ছিল তৎকালীন সমাজের সম্মানের প্রতীক। শশী লজের সৌন্দর্য দেখলেই বোঝা যায় কত যত্ন করে এটি তৈরি করা হয়েছিল। প্রবেশপথে বিশাল পিলার, সামনে খোলা উঠান আর চূড়ায় রাজকীয় ছাদ, দেয়ালে ইউরোপীয় স্টাইলের কারুকাজ, বিশাল জানালা আর ভিতরে কাঠের দরজাগুলো এখনো প্রাচীন সৌন্দর্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সময়ের সাথে অনেক কিছু বদলে গেছে। এক সময়কার রাজপ্রাসাদ
এখন অনেকটাই পুরনো আর কিছু অংশ ক্ষতিগ্রস্ত। তবে ভালো খবর হলো বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই প্রাসাদটি সংরক্ষণের কাজ করছে। বহু বছর অবহেলার পর এখন এটি পরিণত হয়েছে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থানে। তো এই ছিল আমার শশীলস এক্সপ্লোর করা। তো শশীলস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনার জেলায় এমন রাজবাড়ি আছে কিনা সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো এখন আমার নেক্সট গন্তব্য ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। তো চলুন এখন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাওয়া যাক। তো শশীলস দেখা শেষে এখন যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দেখার জন্য। আপনি চাইলে কৃষি বিশ্ববিদ্যালয় না গিয়ে শশীলস দেখে সরাসরি যেতে পারেন শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে, যেখানে পাবেন ব্রহ্মপুত্র নদীর পাশে শীতল হাওয়ায় নিজেকে বিলিয়ে দিতে। তাই আমি চেয়েছি এই পার্কে শেষ বিকেল কাটিয়ে তারপরে ঢাকায় ব্যাক করব। কৃষি বিশ্ববিদ্যালয় দেখা শেষে এর পাশেই থাকা বোটানিক্যাল গার্ডেন ঘুরতে যাব। আর এখন প্রচণ্ড গরম, তাপমাত্রাও 40 থেকে 42 ডিগ্রির আশেপাশে। তাই ভর দুপুরে কৃষি বিশ্ববিদ্যালয় এবং বোটানিক্যাল গার্ডেন ঘুরতে ভালো লাগবে। তো এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম গেট। মূলত এখান থেকেই কৃষি বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে। আর এই গেটের পাশেই ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ দেখতে পারবেন। তাই আমি ভেবেছিলাম এই কলেজ দিয়ে শুরু করব। তবে বন্ধের দিন হওয়ার কারণে কলেজের কর্তৃপক্ষ আমাকে ভিতরে ঢুকতে দেয়নি। তাই এখান থেকে যাচ্ছি জব্বারের মোড়ে। জব্বারের মোড়ে গেলেই কৃষি বিশ্ববিদ্যালয় অনেক কিছু দেখতে পারবো। 1300 একরের বিশাল এই কৃষি বিশ্ববিদ্যালয়ের এলাকা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, যেমন কৃষি বিশ্ববিদ্যালয় প্রাইমারি, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তো আছেই। তো এখন চলে আসলাম জব্বারের মোড়ে। এখান থেকে একটু ভিতরের দিকে যেতে হবে। সো আমি কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতর চলে আসছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন কৃষি অনুষদ, আর এ পাশে হচ্ছে কেন্দ্রীয় জামে মসজিদ। তো প্রথমে যে সমস্যাটা হয়েছিল, আমি গেছিলাম কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে, যার কারণে সেখানকার কর্তৃপক্ষ কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেয় নাই। তারপরে স্থানীয় লোকের কাছে জানতে পারলাম যদি বিশ্ববিদ্যালয়ে আসতে চাই তাহলে আসতে হবে জব্বারের মোড়ে। তো তারপরে আমি রিক্সা করে এই জব্বারের মোড়ে আসছি, দেন আমি এই ভার্সিটির ভিতর প্রবেশ করছি। তো 1300 একরের এই ভার্সিটির ভিতর কই থেকে শুরু করব আমি নিজে বুঝতে পারছি না। তো যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো সাথে থাকুন। কৃষি অনুষদের গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। সত্যি বলতে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস দারুণ সুন্দর। চারিদিকে সবুজ গাছপালা, খোলা মাঠ আর মাছ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদী, এক কথায় মনোমুগ্ধকর। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বা বিএইউ প্রতিষ্ঠিত হয় 1961 সালে। এটি বাংলাদেশের প্রথম কৃষিভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং দেশের অন্যতম বড় শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ে 7টি অনুষদ রয়েছে: কৃষি, মৎস্য, পশুপালন, ভেটেরিনারি, কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি এবং ফুড সায়েন্স। বিএইউ শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও কৃষি গবেষণায় পরিচিত। নতুন জাতের ধান, মাছ, গবাদি পশু সবকিছুতেই এখানে গবেষণা হয়। এই গবেষণাগুলোর ফলেই দেশের কৃষি খাতে এসেছে নতুন প্রযুক্তি ও উন্নয়ন। ভবিষ্যতের খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষির জন্য বিইউ এর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি প্রকৃতি ও কৃষিকে ভালোবাসেন তাহলে বিইউ হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা। কৃষি বিশ্ববিদ্যালয়ে সুন্দর একটি মুহূর্ত কাটিয়ে এখন যাব বোটানিক্যাল গার্ডেনে। তো এই বোটানিক্যাল গার্ডেন কিন্তু কৃষি বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ। তাই হাঁটতে হাঁটতে চলে গেলাম বোটানিক্যাল গার্ডেনের সামনে। 10 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। সো দর্শক বন্ধুরা, আমি কিন্তু বোটানিক্যাল গার্ডেনে চলে আসছি। এসে দেখলাম পরিবেশটা অনেক সুন্দর, একদম নিরিবিলি পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, গাছগাছালিতে ভরা। প্রায় 13 একর জায়গা নিয়ে এই বোটানিক্যাল গার্ডেন অবস্থিত।
তা আপনারা যদি ময়মনসিংহ ঘুরতে আসেন অবশ্যই এই বোটানিক্যাল গার্ডেনে আসবেন। আর ফ্যামিলির সাথে আসলে মোটামুটি ঠিক আছে, আর আপনি যদি কাপল হন তাহলে আপনার জন্য বেস্ট একটা জায়গা হবে। সবুজের রাজ্য ঘুরে দেখার জন্য যদি শান্ত ও নিরিবিলি জায়গা চান তাহলে চলে আসুন ময়মনসিংহ বোটানিক্যাল গার্ডেনে। গাছ, পাখি আর প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মতো এক সুন্দর স্থান এটি। তো আপনারা যদি বোটানিক্যাল গার্ডেনে আসেন তাহলে অনেক বিরল প্রজাতির গাছগুলো দেখতে পারবেন, যা আমিও আগে কখনো দেখি নাই। আর আপনারা আসলে অবশ্যই 5টার আগে আসবেন, কারণ 5টার ভিতর এই বোটানিক্যাল গার্ডেন বন্ধ হয়ে যায়। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার জন্য তৈরি করা হলেও এখন এটি জনসাধারণের কাছেও এক আকর্ষণীয় স্থান। এখানে রয়েছে বিভিন্ন দেশি বিদেশি গাছপালা, ফুল, ঔষধি গাছ, বনজ ও ফলজ গাছ, সব মিলে এক জাদুকরী স্থান। গার্ডেনের ভিতরে হাঁটলেই মনে হবে আপনি কোনো বনের মধ্যে চলে এসেছেন। উঁচু উঁচু গাছ, ঝোপঝাড় আর মাঝে মাঝে খোলা জায়গা যেখানে সূর্যের আলো উকি দেয় দূর আকাশ থেকে। এখানে রয়েছে হাজারের বেশি প্রজাতির গাছ, বসার জায়গা, হাঁটার পথ, সব মিলিয়ে এটা প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। তবে গার্ডেনের ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার পাশাপাশি সামাজিক দূরত্বটা বজায় রাখাও সবার দায়িত্ব। এখানে অনেক বেশি ভিড় থাকে না, তাই শান্তিপূর্ণ পরিবেশে কিছুটা সময় কাটিয়ে দিতে পারেন। বোটানিক্যাল গার্ডেন থেকে বের হয়ে এখন যাব শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কে। আমি যেহেতু শেষ বিকালটা এই পার্কে কাটাতে চাই, তাই সর্বশেষ এই পার্কটি বেছে নিয়েছিলাম। তবে আপনি চাইলে ভ্রমণের সুবিধার্থে শশী লজের পরেই এই পার্কটিতে আসতে পারেন। যাই হোক, আমি এই পার্কের ভিতরে প্রবেশ করলাম। এই পার্কে প্রবেশ করতে কোনো টিকিট বা ফি দিতে হয় না, যে কেউ ফ্রিতেই প্রবেশ করতে পারবে। এই পার্কটি সম্পূর্ণ ব্রহ্মপুত্র নদী ঘেঁষেই তৈরি করা হয়েছে, তাই নদীর পাশে পার্কের বেঞ্চে বসে পানির ঢেউ খেলা দেখতে পারবেন। যদিও এখন তেমন একটা পানি নেই, তবে বর্ষা মৌসুমে এই জায়গাটি দেখতে অনেক সুন্দর লাগে। এই পার্কটি ময়মনসিংহ শহরের ঠিক মাঝখানে ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এই পার্কে প্রতিদিন শত শত মানুষ আসে, কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধু বান্ধবের সঙ্গে, কেউ বা একা। ছুটির দিনে এখানে বসে গান, আড্ডা ও ছোট ছোট অনুষ্ঠান। পাশেই রয়েছে ময়মনসিংহ টাউন হল, জেলা প্রশাসকের কার্যালয়। সব মিলে জায়গাটি শহরের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই পার্কের আগের নাম ছিল টাউন হল মাঠ, আর এখন এটি শিল্পাচার্য জয়নুল আবেদিন নামে সবার কাছে পরিচিত। তার স্মৃতিকে সম্মান জানাতেই এই পার্কের নতুন রূপ দেওয়া হয়েছে। জয়নুল আবেদিন ছিলেন এই শহরেরই সন্তান। এখানকার প্রকৃতি, মানুষ, নদী সবকিছুই তার শিল্পে জায়গা পেয়েছে। তার স্মৃতিকে ধরে রাখার জন্য 1975 সালে প্রতিষ্ঠিত হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। সংগ্রহশালাটি শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10টা 30 থেকে বিকেল 5টা 30 পর্যন্ত খোলা থাকে। তবে সাপ্তাহিক বন্ধ হিসাবে প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে। প্রবেশ মূল্য খুবই সামান্য, মাত্র 20 টাকা। তবে সংগ্রহশালার ভিতরে ছবি তোলা, ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ, তাই ভিতরে কোনো ছবি বা ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে পারছি না। ভিতরে ঢুকলেই চোখে পড়বে জয়নুল আবেদিনের আঁকা চিত্রকর্ম, বিশেষ করে তার বিখ্যাত দুর্ভিক্ষ চিত্রমালা, যা 1943 সালের বাংলার ভয়াবহ দুর্ভিক্ষ বাস্তব চিত্র তুলে ধরে। তার আঁকা ছবিতে মানুষের কষ্ট, দারিদ্র্য, জীবন সংগ্রাম সব যেন জীবন্ত হয়ে ওঠে। এছাড়াও এখানে আছে তার ব্যবহার করা অনেক জিনিস, হাতে আঁকা স্কেচ, রং তুলি ও বিভিন্ন সময়ের শিল্পকর্ম। সো এই ছিল আমার ময়মনসিংহ এক্সপ্লোর করা। তো ময়মনসিংহ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোন জেলাতে দেখছেন এবং নেক্সট কোন জেলা ভিডিও চান সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকুন ও নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।